যখন কোনো সভা 1 ঘন্টার পর চলতে থাকে তখন সেই সভার 60% লোক ঘুমাইতে থাকে, আর তারপরে যারা জাগ্রত থাকে তাদের হয়তো কারো কারো বিল টিল পাওনা থাকে, অথবা কেউ কেউ স্টেজে যারা আছেন তাদের সাথে কোনো কাজ করবে। সেই জন্য আবুল মাসুদ আর 2টি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা হচ্ছে সংবিধানে যত কম কথা বলা হবে ততই ভালো। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছা ও মত জনগণের ইচ্ছা ও মত বলিয়া চালাইয়াছেন। আমার যেটা মনে হয়েছে সেটি হচ্ছে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে আরিফ খান অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং তরুণ প্রজন্মের কণ্ঠ হিসাবে আমাদের সরোয়ার তুষার তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং যে সংবিধান নিয়ে কথা হচ্ছে সেই সংবিধান যিনি প্রণয়ন করেছেন তিনি নিজে এখানে আছেন। সুতরাং এই সংবিধান নিয়ে আমাদের তো বলার কিছু নেই, অন্তত আমার তো নেই, কারণ আমি কি বলবো। কারণ প্রবন্ধকার তিনি তার প্রবন্ধ সম্পর্কে বলেছেন, তার প্রবন্ধের ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, এবং আমি মনে করি এই প্রবন্ধটি খুব ভালো একটি প্রবন্ধ হয়েছে 2টি দিক থেকে। একটি হচ্ছে এই প্রবন্ধে আমার কাছে মনে হয়েছে এই প্রথম আমরা সংবিধান নিয়ে আলোচনা করার সময় সংবিধানের যে ইতিহাস দেখি সেই ইতিহাস সাধারণত সে ব্রিটিশ উপনিবেশিক যুগ থেকে শুরু করা হয়, কিন্তু তিনি শুরু করেছেন এটা ভিন্ন জায়গা থেকে, সেটি হচ্ছে লখনৌ চুক্তি এবং বেঙ্গল প্যাক্ট থেকে। একজন ইতিহাসের বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এই যে উপস্থাপন এটার মধ্যে একটি অভিনবত্ব আছে, এই জন্য তাকে আমি কৃতিত্ব দিই। 2 নম্বর হচ্ছে তিনি সার্থক এই অর্থে যে কোনো প্রবন্ধ আমাদের সাধারণত আমাদের জ্ঞান চর্চার মধ্যে একটা ধারা হচ্ছে যে একজন প্রবন্ধকার আসবেন, তার অনুরাগী কিছু আলোচক থাকবেন, এবং তার চেয়ে বড় অনুরাগী একজন সভাপতি থাকবেন, তিনি যা বলবেন পিঠ ছাপড়া ছাপড়া যাওয়া হবে এবং জ্ঞানের চর্চা এখানে হবে। কিন্তু এখানে সেটি হয়নি। ইমরানকে ধন্যবাদ যে তিনি মাল্টি ডিসিপ্লিনের এবং মাল্টি ডাইমেনশন থেকে কথা বলা হবে সেই ধরনের আলোচক তিনি স্থির করেছেন। যদিও আমাকে অযোগ্য একজন হিসাবে এটাও দিতে হয়, কারণ অযোগ্য লোকজন থাকলে সুবিধা হয় যে যোগ্য লোকজনের যে উচ্চতা সেটি পরিমাপিত হয়। কারণ আমি ডাক্তার আমি ওনাকে বলছিলাম জাহিদুর রহমানকে, তাকে সবসময় ভার্চুয়ালি দেখি এখনও দেখি, এবং আজকে প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। এবং বরাবর তিনি খুব যুক্তির সঙ্গে কথা বলেন, তার যুক্তির ফল কি সেটা তো আমরা পেয়েছি। এখন আমার মনে হচ্ছে যেহেতু কামাল হোসেন স্যার আছেন এবং আরিফ ভাই অনেক ভালো কথা বলেছেন, আমার একটা জায়গা থাকতে পারে যেটা ইমরান বলেন যে আবুল মাহমুদ আহমেদের দৃষ্টিকোণ থেকে, এবং সেটাই যেভাবে পোস্টারটা করা হয়েছিল সেটা আমার মনে হয়েছিল প্রবন্ধ পাঠ হবে তারপর পরে আমি বলবো। তো আমি বললে যেটা হয়, আমাদের তো প্রবন্ধের উপর আলোচনা করার স্টাইল থাকে, সেই স্টাইল অনুযায়ী কিছু বিষয় আমি ঠিক করেছিলাম। এখন আমাদের সেগুলো বললে হবে না, কারণ সেগুলো অনেক বলা হয়ে গেছে, তাই না? নিচ থেকে শুরু করেছিল, এখন শুরু করা হচ্ছে এখানে নিচের থেকে, আবার আমাকে অন্য কথা বলতে হবে। সেটা বলতে যে আমার যেটা মনে হচ্ছে যে কথাটা বলা হয়নি, আবুল মনসুর আহমেদ আমাদের জন্য খুব জরুরি। তিনি যেটা বলা হয়েছে যে রাজনৈতিক চিন্তক কিংবা আমাদের ইতিহাসের যে নির্মাণ তাদের একজন নির্মাতা এবং সাহিত্যিক, সেগুলো তো আসেনি। একটা যেটা আলোচনায় আসেনি, এবং আমি যেহেতু পার্লামেন্টের ছাত্র, পার্লামেন্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার মনে হয় যে 2টো কথা আমি বলতে পারি। একটা হচ্ছে আবুল মনসুর আহমেদ বাংলাদেশের সংবিধানে যে কথা বলেছিলেন তার আরেকটি বড় অথরিটি ছিল, সেটি হচ্ছে তিনি পাকিস্তান গণপরিষদে পাকিস্তানের যে সংবিধান হয় 1956 সালে, সেই সংবিধানের উপরে কিন্তু তিনি খুবই গুরুত্বপূর্ণ। এটা হয়তো আপনারা যারা না পড়ে থাকেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আবুল মনসুর আহমেদের যে 50 বছর যে তার যে মাইলস্টোন ওয়ার্ক সেটি পড়বেন, সেটা কিছু ইঙ্গিত আছে, এবং পাকিস্তান গণপরিষদের যে প্রসিডিং সেটা যদি পড়েন দেখবেন তিনি কিন্তু ইতিহাস নির্মাণ করেছিলেন সেই গণপরিষদে। তিনি এক নাগাড়ে 2 দিনে 7 ঘন্টা সেই সংবিধানের উপরে বিরোধী দলের নেতা হিসাবে বা বিরোধী দলের সদস্য হিসেবে বক্তব্য রেখেছিলেন, এবং সেই বক্তব্যের জন্য তাকে সেই সময় এডমান্ড বার্কের সাথে তুলনা করা হয়েছিল। হাউ পাওয়ারফুল হিজ স্পিচ ওয়াজ অ্যাট দ্যাট টাইম। শুধু তাই না, তিনি প্রথম সেই সংবিধানের পর 167টি
সংশোধনী আনেন এবং তিনি আলোচনার সময় সেটিকে 200 সংশোধনীতে রূপান্তরিত করেন এবং প্রতিটি সংশোধনীর উপর তিনি নিজে লিখেছেন যে আমি প্রতিটি সংশোধনীর উপর 5 থেকে 7 মিনিট কথা বলি। তাহলে গড়ে যদি আমরা ধরি 6 মিনিট, তার মানে 1200 মিনিট তিনি কথা বলেন, প্রায় 20 ঘন্টা, 20 ঘন্টা এবং 7 ঘন্টা। এইভাবে এত সময় ধরে কোনো সংবিধানের উপর কথা বলা পৃথিবীর ইতিহাসে আর কোথাও আছে কিনা যায় না, এই উপমহাদেশে নাই। সেই দিক থেকেও আবুল মনসুর আহমেদের অথরিটি, সেই জন্যই আমরা দেখবো আবুল মনসুর আহমেদ এই কারণেও ব্যতিক্রম যে তিনি ওই সংবিধানকে এইভাবে তৈরি করে আলোচনা করেন এবং তারপরে 72 সালের সংবিধানের উপরে, যেটা অনেকে বলেছেন, কেউ কেউ বলেছেন, তিনি কিন্তু সবচেয়ে বেশি যে তাত্ত্বিক এবং বস্তুনিষ্ঠ আলোচনা যেটাকে বলে সেটা তিনি করেছেন। আপনারা অনেকেই জানেন যে যখন এই সংবিধানের কথা হচ্ছিল তখন কিন্তু বঙ্গবন্ধু আবুল মনসুর আহমেদের কাছে লোক পাঠিয়েছিলেন, যে বলছিলেন যে মনসুর ভাইকে বলবেন তার যা ইচ্ছা তাই জন্য লিখে দেন, তিনি যেটা লিখবেন সেটা আমি সংবিধানে ঢুকিয়ে দেব। সুতরাং তার যে জ্ঞান, এই যে তার যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু তার ছিল এবং সেই জন্যই তিনি কিন্তু এত বিস্তৃতভাবে সংবিধান উপর আলোচনা করেছেন। এইটুকু বললাম। তারপরে যে কথা তিনি যেভাবে সমালোচনা করেছিলেন সংবিধান, সেটা খুব গুরুত্বপূর্ণ। অনেকগুলো কথা আপনারা বলেছেন। তার সমালোচনার 2টি প্রধান ভাগ ছিল। একটা হচ্ছে তার ভাষিক সমালোচনা, তিনি ল্যাঙ্গুয়েজের দিক থেকে সমালোচনা করেন, একটা হচ্ছে বিধিগত দিক থেকে। এটা তার বইয়ের একটি পরে তিনি এটাকে তার 50 বছর যে গ্রন্থ সেটা একটি পরিচ্ছেদ হিসাবে যুক্ত করেন, অধ্যায় হিসাবে। এবং ওই ভাষিক সমালোচনায় তিনি কিন্তু বলেছিলেন যে এই যে আমরা যে পিপলস রিপাবলিকের গণপ্রজাতন্ত্রী করলাম, তিনি এই গণ শব্দের তার আপত্তি ছিল এবং এটা আমরা এখন মনে করি। আপনারা দেখবেন আবুল মনসুর আহমেদের, আমি তো বিস্তৃত আলোচনায় যাচ্ছি না, তার যে অনেকগুলো বক্তব্য সেগুলো প্রফেটিক প্রমাণিত হয়েছে, তিনি যে সব সমালোচনাগুলো করেছিলেন। তার আরেকটি ভাষিক সমালোচনা ছাড়া আরেকটি সমালোচনা ছিল, সেটা হচ্ছে যে বিধানগত সমালোচনার দিকটা আমি ভাষিকের এত বিস্তৃত গেলাম না। তিনি যেমন বলছিলেন যে এতগুলো অনুবাদ করা হয়েছে, অনুবাদের মধ্যে একটা সংস্কৃতি ভাষা অনুবাদ। তিনি বলেছিলেন যে এত শব্দ ইংরেজি, অনেক শব্দ ইংরেজি থাকলেই চলতো, সেটা প্রমাণিত হয়েছে, সেটা রাখা হয়েছিল। তার যে সব সমালোচনা আমরা গ্রহণ করব কিংবা সবাই গ্রহণ করে দরকার নেই, কিন্তু আমি আমার বইতে লিখেছি তার সব সমালোচনা আমরা গ্রহণ নাও করতে পারি, কিন্তু তিনি করেছিলেন। এবং আবুল মনসুর আহমেদের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে, আমি মনে করি তিনি কিন্তু সেই রকম বুদ্ধিজীবী ছিলেন, লেখক ছিলেন, তিনি স্রোত দেখে কথা বলতেন না। এখন ধরেন এই মঞ্চের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ হচ্ছে সবাই, আমার যেটা মনে হচ্ছে প্রায় সবাই সংবিধান যেটা আছে এটা বাতিল করার পক্ষে। কারণ আমি যদি একজন ভীরু আলোচক হই, আর আমি যদি মনে করি যে না আপনারা বাতিল করে, আমিও বাতিলের পক্ষে, মানে নতুন করে লেখার পক্ষে, কিন্তু আমার মনের কথা হচ্ছে যে না, আমি বাতিলের পক্ষে না, আমি সংশোধনের পক্ষে। ধরেন এখন আপনারা যদি আমাকে স্বৈরাচারের দূষণ না ভাবেন, আমি যদি ভাবতে পারেন এটা ভেবেও যদি আমি বলি আমার কথাটা, দ্যাট ইজ আবুল মনসুর আহমেদ, অ্যান্ড হি স্পোক লাইক দ্যাট। একটা উদাহরণ দিচ্ছি, যেটা ভাষার কথাটা বলা হয়েছিল, সংবিধানটা প্রথম লেখা হয়েছিল বাংলায়, তারপরে করা হয়েছে ইংরেজিতে, তারপরে আবার বাংলায়, ঠিক আছে? এটার তিনি সমালোচনা করেন এবং তিনি 153 অনুচ্ছেদে যে বলা হয়েছে যে বাংলাটা প্রাধান্য পাবে, তিনি ক্যাটাগরিটা, আপনারা কেউ উল্লেখ করে দিন, ক্যাটাগরি বলেছিলেন যে এই জন্য কিন্তু ভবিষ্যতে কি শব্দটা তার ব্যাগ পাইতে হইবে। আমি ঠিক জানি না, আরিফ ভাই বলতে পারবেন তিনি যে অর্থে ব্যাগ পাইতে হবে বলছেন। তিনি ব্যাগ পাইতে হবে বলছিলেন যে কারণ ইংরেজি যদি লেখা থাকতো, ইংরেজি যদি, কারণ এইটা তো অনেকে আমরা বলছি যে এটা তো শুধু আইনের বিষয় না, হ্যাঁ এটা তো আইনের বিষয় হতো, শুধু আইনের না, আইনের বিষয় হতো। কারণ আইনগত ব্যাখ্যা, তার বক্তব্য ছিল আইনগত ব্যাখ্যার ক্ষেত্রে বাংলার চেয়ে ইংরেজি প্রাধান্য পাইলেই ভালো হইতো। সুতরাং তখন তো বাংলার যুগ, সবাই আমরা 72 সালে বাংলা বলছি, তিনি কিন্তু ওইভাবে বলেন নাই কথাটা। তাহলে তার মানে কি, আপনি ভিন্নমত করতে পারেন এবং ওই সময় তো প্রচুর ভিন্নমত হয়েছে। এখন আমার বইতে এটা আমি তুলে ধরেছি, তার যে কথাগুলো সে সময় কিন্তু আব্দুল গাফার চৌধুরী খুব কঠোরভাবে তার সমালোচনা করেছিলেন। আবার আমি বলেছি যে সংবিধান নিয়ে একটা ভালো বিতর্ক তখন 72 সালে হয়েছিল আবুল মনসুর আহমেদ এবং আব্দুল গাফার চৌধুরীর মধ্যেই। আচ্ছা, তিনি আরেকটা যেটা বলেছিলেন সেটা হচ্ছে 70 অনুচ্ছেদ সম্পর্কে তিনি কিন্তু বলেছিলেন। এটা বিস্তৃত বলা দরকার, এটা আপনারা সবাই জানেন, কারণ আপনারা তুষারের মধ্যে আপনারা সবাই পড়াশোনা করা তরুণ। 70 অনুচ্ছেদের কী সমস্যা ছিল এখানে, এবং এটার যে তার বক্তব্য ছিল
একদলীয় শাসন ও পার্টির ডিক্টেটরশিপের পূর্ব লক্ষণ হচ্ছে সত্য রয়েছে। তিনি তখন এটা বলেছেন। আচ্ছা, আমি শেষ করব আবুল মনসুর আহমদ দিয়ে, আমার নিজের কোনো কথা নেই। আবুল মনসুর আর দুইটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা হচ্ছে সংবিধানে যত কম কথা বলা হবে ততই ভালো। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে, আমার এই কথাটা যেটা আবুল মনসুর আহমদকে কোট করছি, আপনারা এটা ইঙ্গিত বোঝার চেষ্টা করবেন, হুবহু মিন করবেন না। সেটা হচ্ছে তিনি বলছেন, উনি 56 সালের অভিজ্ঞতা এবং 72 সালের দুই অভিজ্ঞতাকে সামনে রেখে বলছিলেন যে রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছা ও মত জনগণের ইচ্ছা ও মত বলিয়া চালাইয়াছেন। আমাদেরকে এখনো ভাবতে হবে, আমি এখনো ভাবতে বলবো, এখনো যেন আমরা যেটা ভাবছি এটাই জনগণের মত মনে করে আমরাও চালাই না দেই।